নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। উপোস করলে নাকি সুগার কমে? অনেকে বলছেন যে এটা একটা সঠিক ধারণা, আবার অনেকের মতে না, উপোস করলে নানা রকম ক্ষতি হতে পারে। তার সাথে সামনে আসছে রমজান মাস। আমরা জানি যে রমজান মাস মানে মুসলমান সম্প্রদায়ের যারা বন্ধুরা রয়েছেন, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে একটা দীর্ঘ সময়, প্রায় টানা 1 মাস, তাদেরকে একটা নির্দিষ্ট সময় উপবাসে থাকতে হয়। তাদের মধ্যে অনেকেই রয়েছেন স্বভাবতই, যাদের মধ্যে সুগার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে, পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে। তো আজকে আমাদের মূল যেটা প্রশ্ন, যে এই উপোস বলি বা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি, এই উপোস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে সত্যি কি সুগার কমে? আর পাশাপাশি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং কারা করবেন এবং কারা করবেন না, এই সমস্ত কয়েকটা বিষয় নিয়ে প্রশ্ন করতে আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়া, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুজয় ঘোষকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি, এই উপোস ব্যাপারটা না বড্ড গোলমেলে, এই কারণে যে আমি যেমন আমার বাড়িতেও দেখেছি, মা ঠাকুমারা যখন উপোস করেন সারা সকালে তো কিছু খেলো না, তারপরে হচ্ছে একটা ভাজা পরোটা, সঙ্গে কিছু জিনিস, সেটাও হয়তো ভাজা, প্রচুর ক্যালোরিওয়ালা জিনিসপত্র খাওয়া হলো। তাদের কাছে উপোস মানে হচ্ছে ভাত খেলাম না সেদিন। তাহলে আবার আপনি বললেন যে রমজানের সময় মানুষজনকে উপোস করে থাকতে হয়। আচ্ছা, তারা যে পরিমাণ ক্যালোরি কনজিউম করেন ইফতার থেকে সেহরি পর্যন্ত, সেটা কি অন্য সময় যখন রমজান পালন করেন না তার চাইতে ক্যালোরিটা কম না বেশি? তাহলে হোয়াট ম্যাটার্স ইজ সারাদিন আমি ক্যালোরি কতটা কনজিউম করলাম আর কিভাবে কনজিউম করলাম, অর্থাৎ প্রতিবারের পরিমাণগত দিক থেকে আমি কতটা ক্যালোরি কনজিউম করলাম। এইটার উপর কিন্তু নির্ভর করবে আপনার সুগার বাড়বে না সুগার বাড়বে না। এবং একটা জিনিস আমরা যেটা সবসময় বলি, সেই খনার বচনের কথা মেনে, যদি সারা জীবনের আমাদের খাওয়ার কোটাটা মোটামুটি ফিক্সড, কম কম খেলে বেশি দিন খাবো, বেশি বেশি খেলে কম দিন খাবো। তাহলে দ্য বেসিক প্রিন্সিপাল ইজ আমি চেষ্টা করব পরিমিত জীবনযাপন করতে, এবং আমার যতটা দরকার ততটা পরিমাণেই ক্যালোরি আমি নেব। এবার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর না নানান রকম ফের আছে। কেউ বলবে আমি দিনে 8 ঘন্টা কি 12 ঘন্টা খেলাম না, বাদ বাকি সময় যেমন খুশি তেমন খেলাম, অর্থাৎ টাইম রেস্ট্রিক্টেড ইটিং। তাহলে আমি খেলাম, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য খেলাম, যে জিনিসটা রমজানে ঘটে। আমি ইফতার আর সেহরির মাঝখানে যা খুশি খেলাম, বাদ বাকি সময়টা খেলাম না। সো দ্যাটস টাইম রেস্ট্রিক্টেড ইটিং, দ্যাট ইজ নট ক্যালোরি রেস্ট্রিক্টেড ইটিং। অন্য অনেকজনদের যেমন জৈন যারা আছেন তাদের ক্ষেত্রে, বা অন্যান্য মানুষজনের অন্যান্য ফাস্টিং যেখানে হয়, সেখানে তো আমি সারাদিনই কিছু খেলাম না, দ্যাট ইজ আ ক্যালোরি রেস্ট্রিক্টেড ফাস্টিং। তাহলে দুটোর মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। একটা ক্ষেত্রে ক্যালোরিটা রেস্ট্রিক্টেড, একটা ক্ষেত্রে সময়টা রেস্ট্রিক্টেড। তাহলে এই দুটোর ক্ষেত্রে যে রেজাল্ট আলাদা হবে এটা বলাই বাহুল্য, কারণ যার ক্ষেত্রে আমি ক্যালোরি রেস্ট্রিক্ট করলাম তার ক্ষেত্রে হয়তো আমার সুগার তখনকার মতো কমলেও কমতে পারে। মুশকিল হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে একটা রিবাউন্ড ফেনোমেনন ঘটে। আমি সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন উপোস করছি, কিন্তু অন্য দিনগুলো কিন্তু আমি এমন খাওয়া খাচ্ছি যে গড়ে দেখা যাবে যে সারা সপ্তাহে আমার ক্যালোরি ইনটেক কিন্তু মোটামুটি একই থাকছে। তাহলে যত রিসার্চ পেপার পাবলিশড হয়েছে, whether it is intermittent fasting, whether it is calorie restricted eating, তাতে লং টার্ম আউটকাম কিন্তু কোনো পরিবর্তন ঘটে না এখন অবধি। যা ডেটা, যে এইটা করলে আমার মানুষের ভালো হবে ডায়াবেটিসের জন্য, সেইটা কিন্তু মনে রাখতে হবে সেটা ঘটে না। পরের জিনিস যেটা জানা দরকার, যখন আমরা ডায়াবেটিসের চিকিৎসা করি, আমরা নানাবিধ ওষুধ ব্যবহার করি সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য। সেই ওষুধগুলো না দুভাগে ভাগ করা যায়। এক ধরনের ওষুধ যাতে নাকি সুগার বেশি থাকলে সুগারটা কমে বা নর্মাল হয়, কিন্তু নর্মালের নিচে নামে না। আর আরেক ধরনের সুগারের ওষুধ হয়, যেমন ইনসুলিন, যেমন গ্লিমেপেরাইড জাতীয় ওষুধ, যারা নাকি সুগার কমায়, সুগার বেশি থাকলেও কমায়, সুগার স্বাভাবিক থাকলেও কমায়, আর সুগার স্বাভাবিকের থেকে নেমে গেলেও কমায়। তাহলে এই ধরনের ওষুধগুলো কিন্তু খাওয়া দাওয়ার রকম ফের হলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তাহলে আমরা জানি যে সুগার প্রধানত 3টি জিনিসের উপর নির্ভরশীল। কি খেলাম সেটা আমার আয়, কি কায়িক পরিশ্রম করলাম সেটা আমার ব্যয়, আর তৃতীয়টা হচ্ছে ওষুধের ডোজ।
তাহলে আমরা যদি ধরে নেওয়া যাক, রমজানের সময়ই ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি এই ইনসুলিনটা সকালে নেন বা কোনো একটা এই সালফোনিল জাতীয় ট্যাবলেট সকালবেলা জল খাওয়ার সময় সাধারণত নিয়ে থাকেন, দিয়ে তারপর তিনি খাবার খান, দিয়ে তারপর সারাদিনের মতো কাজকর্ম করেন। এইবার এই প্যাটার্নটা যদি বদলে যায়, অর্থাৎ ওষুধটা খেলাম অথচ সকালের খাবারটা খেলাম না, তার ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হবে। তাহলে আমরা যেটা বলি রমজানের ক্ষেত্রে বিশেষ করে, যে সবাইয়ের যে রমজান করতে হবে এমন কিন্তু জরুরি নয়। ওনাদের যে ফিক বডি আছে তারা কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে রমজানে উপবাস না করলেও চলতে পারে, এই বিধি কিন্তু তারাই দিয়েছেন। মনে করুন কারো টাইপ 1 ডায়াবেটিস আছে, কেউ প্রেগনেন্ট, কারোর হয়তো ডায়াবেটিস থেকে একটা কিডনির সমস্যা হয়েছে, হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, সেখানে কিন্তু ওনাদের ছাড় আছে। রমজান না করলে তাদের উপরওয়ালা তাদেরকে কিন্তু কোনো পাপ দেবেন না। তাহলে সেটা আপনারা আলোচনা করে নেবেন, দরকার হলে আপনাদের যারা ধর্ম গুরুরা আছেন, যে সবার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু করার প্রয়োজনীয়তা নেই। এটা বলার পরেও আমাদেরকে কিন্তু এক ব্যক্তির নিজের ইচ্ছে বা অনিচ্ছাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হয়। তার তো মনেই হতে পারে যে আমি এই পুণ্যটা করতে চাই। সেক্ষেত্রে আমরা কয়েকটা বিধির কথা বলতে পারি, যে আমি সকালের যে ওষুধগুলো খাচ্ছিলাম সেইগুলো আমি খাবো যখন আমি ইফতার করছি, আর আমার রাতের যে সুগারের ওষুধপত্র বা ইনসুলিন দেওয়া ছিল সেটা আমি নেব যখন সকালে আমি সেরি করছি, এবং গোড়ার দিকে হয়তো সামান্য হলেও ওষুধের ডোজ একটু কমিয়ে শুরু করব, এবং দরকার হলে যে জিনিসটা করার দরকার সেটা হচ্ছে সুগার মাপাতে কিন্তু কোনো বিধি নিষেধ নেই যে আমি রমজান করছি বলে আমি আঙুল ফুটিয়ে রক্ত দেখতে পারবো না। তাহলে নিজে সুস্থ থাকার জন্য, সেফ থাকার জন্য মাঝে মাঝে সুগারটা মেপে দেখে নিতে হবে যে আমার সুগারটা কেমন থাকছে। দ্বিতীয় যে জিনিসটা ঘটে, বিশেষ করে গরমকালে যখনই আমাদের রমজানটা পড়ে, তখন তো শরীরে ঘাম হয়, শরীরে জল কমে যায়। দিনের বেলা তো আমরা সাধারণত জল খাই, তাই চেষ্টা করতে হবে রাতের দিকে যতটা পারা যায় জল খাওয়া। দেখতে হবে যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হবে। এবং কোনোদিন যদি আমি অসুস্থ বোধ করি সেই দিন কিন্তু ফাস্ট ভাঙার কথাও কিন্তু ফিট বডিদের উপদেশে আছে, তাহলে সেটা দরকার হলেও কিন্তু করতে পারে। যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসব অনুষ্ঠান, সোমবারের পুজো করেন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের রীতি রেওয়াজ রয়েছে, তাদের ক্ষেত্রে যারা উপোস করবেন ক্ষেত্রে তারা কোন সময় খাওয়াটা লাস্ট শেষ করছেন এবং উপোসটা কখন ভাঙছেন, তার মধ্যে আপনি ওষুধ নেওয়া এবং ইনসুলিন নেওয়ার ব্যাপারে কি বিভিন্ন ধরনের উপোসের দুরকম ভাগ হতে পারে। এক হচ্ছে আমি কিছুই খেলাম না, নির্জলা হতে পারে, বা অন্যান্য জল খেলাম কিন্তু অন্য কোনো কিছুই ক্যালোরি নিলাম না, যার ক্ষেত্রে কোনো ক্যালোরিই নিলাম না একটা নির্দিষ্ট সময়ের জন্যে। তাহলে সেই সময়ের তার যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন এবং গ্লিমেপেরাইড বা যে ওষুধগুলোর কথা বললাম যাতে নাকি সুগার কমে ইরেসপেক্টিভ অফ দ্য ব্লাড সুগার, তাদের সেই দিনের সেই সময়ের জন্য ওই ওষুধগুলো আইদার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে অথবা ডোজটা কমাতে হবে। আর দেখবেন হয়তো যে উপোসটা ভাঙছে তখন কিন্তু হয়তো অনেক কিছু খাওয়া হচ্ছে, হ্যাঁ, এবং সেই খাবারগুলো খুব হেলদি হয়তো নয়, তেলে ভাজা জিনিস, মিষ্টি। দেখবেন আমাদের কিন্তু পুজোর মেজরিটি যে খাওয়া দাওয়াগুলো আমরা করি, যে ভোগ খাচ্ছি, এতখানি খিচুড়ি খেয়ে ফেললাম, তাতে কিন্তু তখন সুগার বাড়ার প্রবণতা থাকবে। তাহলে সেই সময় আমার ওষুধের মাত্রা বাড়াতে হবে, তা নাহলে সুগারটা বেড়ে যাবে। তাহলে কমে যাবে না বেড়ে যাবে এটা নির্ভর করছে আমি কি মাত্রায় ক্যালোরি নিচ্ছি এবং কতক্ষণের জন্য উপোস করছি, এই দুটো জিনিস। আর আমি সাধারণত কি সুগারের ওষুধ নিই, যে ওষুধগুলোতে হাইপোগ্লাইসিমিয়া হয় না সেই ওষুধগুলো কিন্তু স্বাভাবিকই কন্টিনিউ করব, আমি খেলেও কন্টিনিউ করব, না খেলেও কন্টিনিউ করব। তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে পরামর্শ করে বুঝে নিতে হবে যে আপনি যে ধরনের ওষুধটা খাচ্ছেন ইজ দ্যাট সেফ ফর ফাস্টিং, নাকি সেটার ডোজ পরিবর্তন বা সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয়তা আছে। যখন সুগার লো হতে শুরু করে বা হাইপোগ্লাইসিমিয়া হতে শুরু করে, সেটার ঝুঁকি কতটা এবং শরীর তার আগে কি কি লক্ষণ দিতে পারে? সবার ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ হয় না, এটা হচ্ছে প্রথম বিপদ। কারোর ক্ষেত্রে সুগার 30 হয়ে যাওয়ার পর তারপর দেখা যাচ্ছে তার লক্ষণ হচ্ছে। বিশেষ করে যাদের ঘন ঘন হাইপোগ্লাইসিমিয়া তাদের আমরা এই জিনিসটা ঘটে বলি আমরা হাইপোগ্লাইসিমিয়া আনঅ্যাওয়ারনেস। তাদের ক্ষেত্রে আমাদের শরীরে উপসর্গ হোক বা না হোক
ঘন ঘন রক্ত পরীক্ষা করে দেখতে হবে গ্লুকোমিটারের মাধ্যমে যে আমার সুগারটা কি কমে গেল। দিস পিপল আর ভালনারেবল। 1 নম্বর, এই ভালনারেবিলিটি কাদের না, এক হতে পারে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে, এক হতে পারে যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, যে মানুষের মনে করুন কিডনি ভালো নেই, কিডনির একটা অসুখ আছে, কিংবা তার লিভারের একটা অসুখ আছে। কেন না, যে ওষুধপত্রগুলো আমরা দিই সেই ওষুধগুলো তো আবার শরীর থেকে বেরিয়ে যায়। কি করে বেরিয়ে যায়? হয় লিভার বার করে দেয়, নয় কিডনি বার করে দেয়। তাহলে সেই অঙ্গগুলো যদি ভালো করে কাজ না করে তাহলে ওষুধগুলো শরীরে থেকে যায়, তাহলে স্বাভাবিকের থেকে বেশি কাজ করে, তার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আর কি বললাম, আমি যদি পুরো ক্যালোরিটাই রেস্ট্রিক্ট করে ফেলি, এবার আবার মনে করুন খালি পেটে সারাদিন প্রচুর কায়িক পরিশ্রম করে ফেললাম, তাহলে শরীরে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এবার যাদের উপসর্গ হবে, সবার উপসর্গ কিন্তু একই রকম হবে না। কারোর ক্ষেত্রে ঘাম হবে, মুখ ধরপড় করবে, মুখের আশপাশটা চিন করবে, কেউ হয়তো বলবে আমার চোখে দেখতে অসুবিধে হচ্ছে, কারোর ঝিমঝিম লাগছে, কারোর হয়তো কনভালশন হয়ে গেল, কেউ হয়তো অজ্ঞান হয়ে গেল। তাহলে এই অজ্ঞান বা কনভালশনের পর্যায়ে অবধি আমরা চাইবো না যেতে। তাহলে যতক্ষণ অবধি সেই ব্যক্তির সেন্স আছে এবং সে খেতে পারছেন, তাহলে এরকম ঘটনা ঘটলে তাকে 3 চামচ চিনি তৎক্ষণাৎ দেওয়া, যাতে তখনকার মতো সুগারটা উঠে আসে। কিন্তু মনে রাখবেন সেই সুগারটা উঠে যে এলো সেটা কিন্তু ক্ষণস্থায়ী। যে কারণে সুগারটা নেমে গিয়েছিল, মনে করুন একটা ওষুধ খেয়ে ফেলেছেন যেটা আগামী 12 ঘন্টা ধরে কাজ করবে, তাহলে এটাও মনে মনে ভেবে রাখতে হবে, এইমাত্র আমি ওই চিনিটা খেয়ে কোনো মতে সুগারটাকে তুললাম, কিন্তু আমাকে একটা সাস্টেইন করে যেতে হবে একটা ক্যালোরি ইনটেক, তাহলে আবার সুগারটা কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলাম, আধখানা সিঙ্গাপুরি কলা কি বর্তমান কলা খেলাম, কি আমি একটুখানি পাউরুটি খেলাম, কি আমি একটা রুটি দিয়ে একটুখানি তরকারি খেলাম, যাতে তারপরে যাতে আর দুম করে খুব বেশি আর সুগার না পড়ে যায়। আর সব সময় নিজেকে বোঝানোর চেষ্টা করতে পারছে আজকে আমার সুগারটা কমে গেল কেন, কারণ সেই কারণটা যদি আমি নিজেরা সেলফ আইডেন্টিফাই করি, তাহলে পরের বার যাতে না হয় সেটা আমরা বুঝতে পারবো। আমি খাইনি অনেকক্ষণ, তাহলে পরের বার খেয়াল রাখবো যে আমার ওষুধ নিচ্ছি, আমার সুগার কমে যাওয়ার প্রবণতা আছে, তাহলে আমার গ্যাপ বেশি দেওয়া যাবে না। কিংবা হতে পারে আজকে আমার বাড়িতে কেউ একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছিল, তার সঙ্গে কোথাও ঘুরতে বেরিয়ে চলে গেছি, স্বাভাবিকের চাইতে বেশি কায়িক পরিশ্রম হয়েছে, তাহলে পরের বার যদি এরকম ঘটনা ঘটে তাহলে আগে থেকে একটা এক্সট্রা স্ন্যাক নেব। তাহলে এই আইডেন্টিফিকেশন অফ কজ আর সেই মতো করে নিজের বিহেভিয়ারাল চেঞ্জটা আনলে তাহলে ঘটনাটা আরেকবার ঘটবে না। কত ঘন্টা না খেলে সেটা ঝুঁকি হয়ে যায়? এরকম কোনো গল্প নেই। 72 ঘন্টা না খেয়েও কিন্তু একজন সাধারণ মানুষের হাইপোগ্লাইসিমিয়া হওয়ার কথা না। তাহলে এটা পুরোটাই নির্ভর করবে তার অর্গান ডিসফাংশন কিছু আছে কিনা, যেমন বললাম লিভার ফাংশন, রিনাল ফাংশন, সে কি ওষুধ খাচ্ছে তার উপর নির্ভর করবে। পাশাপাশি যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, যারা নিয়মিতভাবে সেটা করেন, ধরুন তারা কেউ 14 ঘন্টা, কেউ ধরুন 16 ঘন্টা তারা না খেয়ে থাকছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাত্রি 8টার সময় তারা যদি ডিনারটা কমপ্লিট করছেন, তো পরের দিন হয়তো কেউ 8টায় ভাঙছেন, কেউ হয়তো 10টায় ভাঙছেন। তো সেই সমস্ত ক্ষেত্রে যারা ডায়াবেটিক রয়েছেন তাদের জন্য কি সাবধানতা অবলম্বন করা দরকার? যেটা বললাম সেটা হচ্ছে ইট উইল অল ডিপেন্ড অন আপনি কি ওষুধ নেন। যে ওষুধগুলো হাইপোগ্লাইসিমিয়া করে না সেই ওষুধগুলো যদি আপনি না সেইটা চলাকালীন যদি আপনি ফাস্টিং করেন তাহলে খুব বেশি তফাৎ হওয়ার কথা না। বড়জোর সেই ক্ষেত্রে সামান্য হয়তো ব্লাড সুগার বাড়তে পারে। কেন না, যে ওষুধটা আপনি খাচ্ছিলেন সেই ওষুধটার একটা ফাইনাইট পিরিয়ড অফ ডিউরেশন অফ অ্যাকশন আছে। মনে করুন রাত 8টায় ওষুধটা খাওয়ার কথা, আর একটা ওষুধ সকাল 8টায় খাওয়ার কথা। আপনি ফাস্টিং করলেন, আপনি 8টার সকালের ওষুধটা খেলেন না, 12টায় গিয়ে খেলেন, তাহলে সুগারটা সেই সময় বাড়তে পারে। ওয়েরাজ যে ব্যক্তি একটা লং অ্যাক্টিং ইনসুলিন নিচ্ছেন কি লং অ্যাক্টিং সালফোনিলইউরিয়া নিচ্ছেন, তার ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া হবে। কারা একদম ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন না, যাদের জন্য বিপজ্জনক? যারা ধরুন এমন ওষুধ খান যাতে হাইপোগ্লাইসিমিয়া হয়, তাদের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং করাটা বিপজ্জনক। দ্বিতীয় কথা, যাদের ধরুন কোনো অর্গান ডিসফাংশন আছে, রেনাল ফেলিয়ার আছে, লিভার ফেলিয়ার আছে, কার্ডিয়াক ফেলিয়ার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ইন্টারমিটেন্ট ফাস্টিং করাটা খুব ঠিক হবে না। স্যার, সব শেষে যেহেতু আমি অনেকগুলো বিষয় একসাথে বললাম, যেহেতু আমাদের এই সময় চৈত্র মাসে নানা রকম অনুষ্ঠান থাকে, তার পাশাপাশি ফাল্গুন মাসে এখন রমজান মাস পড়ছে, এবং তার পাশাপাশি যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, এই ধরনের কিছু শুরু করার আগে কোন কোন দিকগুলো তাদের মাথায় রাখা উচিত, তাদের কোনো বিপদ যাতে না হয়? প্রথম কথা, তাদের একটা প্ল্যানিং করা দরকার বিফোর দে স্টার্ট। আমরা যেমন বলি না, জিমে জয়েন করতে যেতে চাইছেন তার আগে একবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন, তেমনি
আপনার এই ফাস্টিং করা উচিত কি উচিত না তার একটা মেডিকেল অ্যাডভাইস লোকজনের নেওয়া উচিত। দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন যে আমার এই মুহূর্তে ব্লাড সুগার কিরম আছে, আমার অর্গান ডিসফাংশন আছে কি না আছে, আমি কি ধরনের ওষুধপত্র নিচ্ছি, তাতে আমার এই ফাস্ট করাটা সেফ কি সেফ নয়, এই অ্যাডভাইসটা নেওয়ার পরেই কিন্তু তাদের ফাস্টিং করা উচিত, না নচেত নয়। অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলুন বা উপোস বলুন বা রমজান মাস শুরু হচ্ছে, যারা এটা পালন করবেন, রোজা রাখবেন, তাদের জন্য বলছি অবশ্যই তাদের এই ধরনের সমস্যা রয়েছে, একটা ডাক্তারি পরামর্শ কিন্তু অবশ্যই জরুরি, যেটা স্যার বলে দিলেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানান। সকলে আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন, নমস্কার।